বাংলাদেশ একটি নাম, একটি ইতিহাস। বহু উত্থান পতন, চড়াই উতরাই পেরিয়ে দেশটি আজ পরিপূর্ণতর রূপ পাচ্ছে। পরিপূর্ণতার এই ছবিটির পেছনে লুকিয়ে আছে ইতিহাসের এক সুদীর্ঘ কালক্রম। আজকের এই বাংলাদেশকে বুঝতে হলে আমাদের দৃষ্টিপাত করতে হবে ইতিহাসের সেই কালক্রমের দিকে। আজ যে আমরা মুক্ত স্বাধীন একটি দেশের নাগরিক হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি, কিভাবে তা সম্ভব হল? কি করে তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তার নিগড় ভেঙে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটল? এবং এই অর্জনের পেছনে যে প্রস্তুতি এবং বাংলাদেশের গত 34 বছরের কালানুক্রমে যে ঝোড়ো বাতাস বয়ে গেছে, তার প্রেক্ষাপটটিরও আনুপূর্বিক ইতিহাস আমাদের জানা প্রয়োজন। আমরা আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ আমার বাংলাদেশ নামের ধারাবাহিকটির মাধ্যমে, যাতে বর্তমান ও আগামী প্রজন্মের সামনে আমরা ইতিহাসের সেই অকথিত বা অল্প কথিত বিষয়গুলো তুলে ধরতে পারি। স্বাধীনতা যুদ্ধপূর্ব বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে একটি সাধারণ নির্বাচন হয়েছিল 1970 সালে। 70-এর সেই নির্বাচনটি ছিল পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ এই নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণেই পাকিস্তান ভেঙে দুটুকরো হয়ে যায়। 70-এর সেই নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। সামরিক গোয়েন্দাদের রিপোর্ট ছিল আওয়ামী লীগ 120টি আসন পেতে পারে। এই তথ্যের ভিত্তিতে তারা ভেবেছিল যে পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর পরস্পরের মধ্যে তীব্র কলহ সৃষ্টি করে প্রকৃত অর্থে সামরিক শাসকই দেশ পরিচালনা করে যাবে। কিন্তু নির্বাচনের রায়ে তাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। পাকিস্তানি সামরিক বাহিনী তখন এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। অবশ্যই কথা মানতেই হবে যে সামরিক বাহিনীর এই ষড়যন্ত্রের খেলা ছিল পাকিস্তানি রাজনীতির ললাট লিখন। আর সেটা বুঝতে পেরেই ভাসানী 70-এর নির্বাচন বর্জন করেন এবং স্লোগান তোলেন, ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। কাগমারির সম্মেলনের 2 বছর আগে মৌলানা ভাসানী 1955 সালের 17 জুন পল্টন ময়দানে আওয়ামী মুসলিম লীগের জনসভায় সভাপতির ভাষণেও পশ্চিম পাকিস্তানিদেরকে আসসালামু আলাইকুম জানিয়েছিলেন। কাগমারিতে দ্বিতীয়বার জোরের সঙ্গে বিষয়টি উল্লেখ করাতে বেশ হইচই পড়ে যায়। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে 1958 সালের 7 অক্টোবর পর্যন্ত 2 দফায় দীর্ঘ সময়ে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে ক্ষমতাসীন থাকলেও বাজেট অধিবেশন ছাড়া আর কখনো প্রাদেশিক পরিষদের অধিবেশন ডাকেনি। আওয়ামী লীগ আহুত শেষ অধিবেশন অনুষ্ঠিত হয় 1958 সালের 23 সেপ্টেম্বর। সেই অধিবেশনেই ডেপুটি স্পিকার শাহেদ আলীকে চেয়ার দিয়ে পিটিয়ে মারা হয় এবং এই হত্যার ঘটনাটিকে কারণ দেখিয়েই 1958 সালের 7 অক্টোবর সামরিক আইন জারি করা হয়। পরোক্ষভাবে আওয়ামী লীগ পাকিস্তানে সামরিক শাসন জারির কারণ হয়ে দাঁড়ায়। এই স্বায়ত্তশাসনের দাবির ব্যাপারে মৌলানা ভাসানী ছিলেন এক নিরলস সংগ্রামী। শুধু কাগমারিতেই নয়, 1947 সালে যখন মহাত্মা গান্ধী এবং মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে ব্রিটিশ বিরোধী লড়াইয়ের মাধ্যমে ভারত বিভক্ত হয়ে পাকিস্তানের জন্ম হয়, সেই স্বাধীন পাকিস্তানের জন্মলগ্নেই ভাসানী যখন 1949 সালের 23 জুন বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্রদের নিয়ে পূর্ব বাংলা আওয়ামী মুসলিম লীগ গঠন করেন, যার সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক এবং যুগ্ম সম্পাদক ছিলেন শেখ মুজিবুর রহমান ও খন্দকার মুশতাক আহমেদ। সেই সময়ই দলের 42 দফা বিশিষ্ট ইশতেহারের প্রথম দাবি ছিল লাহোর প্রস্তাব অনুসারে প্রতিরক্ষা, পররাষ্ট্র ও মুদ্রা ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের হাতে রেখে বাংলার জন্য পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন। পরবর্তীকালে 1954 সালের হক ভাসানীর যুক্তফ্রন্টের নির্বাচনের সময় 21 দফায় 19 নম্বর দফায়ও পূর্ণ স্বায়ত্তশাসনের প্রস্তাব ছিল। উল্লেখ্য, 1966 সালে লাহোরের গোলটেবিল বৈঠকে রুহুল কুদ্দুস কর্তৃক লিখিত ও শেখ মুজিব কর্তৃক উত্থাপিত 6 দফার প্রথম 3টিই হল ভাসানীর নেতৃত্বে 42 দফার প্রথম দফা এবং যুক্তফ্রন্টের 21 দফার 19 নম্বর দফাকে ভেঙে করা। 1966 সালের 23 মার্চ পায়োনিয়ার প্রেস থেকে মুদ্রিত ও শেখ মুজিব কর্তৃক রচিত হয় 6 দফা কর্মসূচি। আমাদের বাঁচার অধিকার নামক পুস্তিকাতেও বলা হয় লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলার স্বায়ত্তশাসন দিতে হবে। যাই হোক, এখানে আরও উল্লেখ করতে হয় যে শেখ মুজিব তাঁর রাজনীতির প্রথম যুগে ভাসানীর দ্বারা প্রভাবিত হলেও মুজিব ক্ষমতাসীন ব্যক্তিত্ব সোহরাওয়ার্দীর দিকেই পুরোপুরি ঝুঁকে পড়েন।
এবং সোহরাওয়ার্দীর আদর্শে অনুরক্ত হন। এর ফলস্বরূপ প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী শেখ মুজিবুর রহমানকে টি বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত করেন এবং মোটা অঙ্কের ভাতা সহ গাড়ি বাড়ির ব্যবস্থা করে দেন। রাজনীতিতে ভাসানী অসাম্প্রদায়িক ও স্বায়ত্তশাসনের সমর্থক হওয়ার কারণে সেই কাগমারি সম্মেলনেই ভাসানীকে একজন কমিউনিস্ট, পাকিস্তানের সংহতি বিরোধী এবং ভারতের দালাল বলে গালি দেয়া হয়। এই সময় সরকার ও আওয়ামী লীগের প্ররোচনায় পত্রিকাগুলো ভাসানী ন্যাপের বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত হয়। এত আক্রমণ এবং ঝড়ঝঞ্ঝার পরও তদানীন্তন পাকিস্তানের রাজনীতিতে পূর্ব পাকিস্তানের অধিবাসীদের স্বার্থ রক্ষায় মৌলানা ভাসানী ছিলেন আপোষহীন এক বলিষ্ঠ কণ্ঠ। এখানে উল্লেখ্য যে 1958 সালে আইয়ুব সামরিক শাসন জারির মাধ্যমে ক্ষমতা দখল করে বসেন। সামরিক শাসন জারির পর উদ্ভূত পরিস্থিতির কারণে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডই স্থগিত হয়ে পড়ে। আইয়ুব ভাসানীকে গ্রেপ্তার করে। পরে ভাসানী মুক্তি পান। 1964 সালে আইয়ুব সাধারণ নির্বাচনের ঘোষণা দিলে ভাসানী অগ্রণী ভূমিকা নিয়ে নির্বাচনে ফাতেমা জিন্নাকে আইয়ুব খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামান। বেসিক ডেমোক্রেসি বা মৌলিক গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন হওয়াতে আইয়ুব ভোট কিনে সে যাত্রা নির্বাচনে জিতে যান। এরপর রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি নিতে একটু সময় লাগলেও 1966 সালে লাহোরে সর্বদলীয়ভাবে গোলটেবিল বৈঠক ডাকা হয়। গোলটেবিল বৈঠকেই শেখ মুজিব 6 দফা উত্থাপনের চেষ্টা করেন। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা দরকার। এই 6 দফাই আওয়ামী লীগ ও শেখ মুজিবকে ইতিহাসের একটি বিশেষ অবস্থানে তুলে নিয়ে আসে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই 6 দফার রূপকার কে? এই বিষয়টি একটি বড় ধরনের রহস্যের জন্ম দেয়। কারণ 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে উত্থাপিত হওয়ার আগ পর্যন্ত ঘুণাক্ষরেও কেউই এই 6 দফা সম্পর্কে কিছুই জানতে পারেনি। এমনকি তার সাথে সমন্বয়কারী হিসেবে যারা লাহোর গিয়েছিল কেউই 6 দফার বিষয়ে কিছুই জানতেন না। হঠাৎই শেখ মুজিব 6 দফা উত্থাপন করেন। ফলে আওয়ামী লীগ নেতারা তো বটেই, এমনকি অন্যান্য দলের নেতারাও বিস্মিত হয়ে পড়েন। নিখিল পাকিস্তান আওয়ামী লীগের প্রেসিডেন্ট নওয়াবজাদা নাসরুল্লাহ খান শেখ মুজিব কর্তৃক 6 দফা উত্থাপনে যুগপৎ বিব্রত ও বিস্মিত হন। কারণ বিষয়টি প্রেসিডেন্ট হিসেবে তার তো নয়ই, অন্য কারুরই জানা ছিল না। এতে উভয় পাকিস্তানের আওয়ামী লীগে ভাঙনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে নাসরুল্লাহ খান আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে নতুন দল গঠন করেন। 6 দফার বিষয়টি এখানেই ক্ষান্ত হওয়ার কথা, অন্তত সাময়িকভাবে হলেও। কিন্তু তা না ঘটে বিষয়টি রাজনৈতিক অঙ্গনকে আরো উত্তপ্ত করে তোলে। আজ ইতিহাস সাক্ষ্য দেবে এই 6 দফার প্রকৃত রূপকার ছিল, অবিশ্বাস্য হলেও সত্য, তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান।